আচ্ছা, এখানে ফর সাম রিজন লগইনে একটু প্রবলেম করতেছে স্ক্রিন শেয়ার এই ডিভাইস থেকে। তামিমের কি মিটিং এ ঢুকতে কোনো প্রবলেম হয়েছিল? না ভাইয়া, কোনো প্রবলেম হয়নি। আচ্ছা, ওকে। তো তাহলে আমরা আস্তে আস্তে শুরু করি। ওকে, সো এখন আমরা রেডিও অ্যাক্টিভিটি চ্যাপ্টারের এক্সারসাইজ কোয়েশ্চেন গুলি সলভ করব। হ্যাঁ, সো এখন কোয়েশ্চেন নাম্বার 1, দাঁড়া 1 মিনিট, আমরা একটু গ্রুপে আর একটা রিমাইন্ডার দিয়ে দিই সবাই যেন জয়েন করে। হ্যাঁ, ওকে, সো এখন আমরা স্টার্ট করি। তো এখন কোয়েশ্চেন নাম্বার 1, কোয়েশ্চেন নাম্বার 1 এ কি বলতেছে দেখো, কপি এন্ড কমপ্লিট দ্য টেবল বিলো, আইডেন্টিফাই এন্ড কমপ্লিট দ্য মিসিং ডেটা। আচ্ছা, তো এখন রিলেটিভ অ্যাটমিক মাস হলো 1, রিলেটিভ চার্জ হলো -1, তো এটা কি হবে? আমরা এইটার অ্যান্সারটা কি লিখবো বলো তো? ইলেকট্রন। এরপরে রিলেটিভ মাস অফ দ্য পার্টিকেল হলো 2000, রিলেটিভ চার্জ হলো 0, তো জিরো চার্জ কার? নিউট্রনের। তো তাহলে প্রোটন আর নিউট্রনের মাস তো সেম, তো প্রোটন আর নিউট্রনের মাস কত? 2000 2000 করে। তো তাহলে অ্যাটমিক পার্টিকেলটা এটা কি হবে? প্রোটন। ভাই কোশ্চেন আর কি, এটা তো একদম ইজি ইলেকট্রন একটা কোয়েশ্চেন। রিলেটিভে ম্যাথ গুলো নিচ্ছি। রিলেটিভ মাস গুলো নিচ্ছে বলতে বুঝি নাই, কি বলছো? কি ভাইয়া, ইলেকট্রনের ম্যাথের রিলেটিভ সব ম্যাথ গুলা? হ্যাঁ হ্যাঁ, ইলেকট্রনের মাসের রিলেটিভ, যে ইলেকট্রনের ম্যাসটা ইলেকট্রনের ম্যাসের রেসপেক্টে হলো 1, প্রোটনের ম্যাস ইলেকট্রনের ম্যাসের রেসপেক্টে 2000 টাইমস লার্জার, তো তাহলে 2000, দেন প্রোটন নিউট্রন দোনোটাই তো সেম, তো তাহলে এরকম। বুঝতে পারছো? ওকে, তো তাহলে এটা গেল কোয়েশ্চেন নাম্বার 1। দেন কোয়েশ্চেন নাম্বার 2 তে কি বলতেছে? কোয়েশ্চেন নাম্বার 2 তে বলতেছে আইডেন্টিফাই দ্য ফলোইং অ্যাটমিক পার্টিকেলস ফ্রম দ্য ডেসক্রিপশন। তো এখন ডেসক্রিপশন গুলি কি? অ্যান আনচার্জড নিউক্লিয়ন, নিউক্লিয়ন মানে হলো যে নাকি নিউক্লিয়াসে থাকে আর তার কোনো চার্জ নাই, তো তাহলে এটা কি হবে? দিস ইজ আ নিউট্রন। বি নম্বরে বলতেছে কি, দ্য পার্টিকেল উইথ দ্য লিস্ট ম্যাস, ম্যাস সবচেয়ে কম কার? ইলেকট্রনের। সি নাম্বারে কি বলতেছে, দ্য পার্টিকেল উইথ দ্য সেম ম্যাস অ্যাজ নিউট্রন, নিউট্রনের সমান ম্যাস কার? প্রোটনের। ডি নাম্বারে কি বলতেছে দেখো, ডি নাম্বারে বলতেছে, দাঁড়াও 1 মিনিট, এই মাইকের অ্যানাউন্সমেন্টটা শেষ হোক। ওকে, তো তাহলে আমরা এ বি সি করলাম কোশ্চেন নাম্বার 2 এর। দেন কোশ্চেন নাম্বার 2 এর ডি তে কি বলতেছে, দ্য পার্টিকেল উইথ দ্য সেম অ্যামাউন্ট অফ চার্জ অ্যাজ এন ইলেকট্রন, ইলেকট্রনের সমান চার্জ কার? প্রোটনের, জাস্ট তার চার্জের সাইনটা হলো পজিটিভ। এরপরে ই নাম্বারে কি বলতেছে, আ পার্টিকেল দ্যাট ইজ নেগেটিভলি চার্জড, সো এটা কি হবে? ইলেকট্রন। তো এগুলো একদম পুরো বাচ্চাদের কোশ্চেন, যে কেমিস্ট্রি চ্যাপ্টার নাম্বার 1 ওইটা পড়লে পরে এগুলো সবই পারার কথা। দেন কোশ্চেন নাম্বার 3 তে কি বলতেছে, এক্সপ্লেইন দ্য ফলোইং টার্মস ইউজড টু ডেসক্রাইব দ্য স্ট্রাকচার অফ অ্যান অ্যাটম। অ্যাটমিক নাম্বার মানে কি? টোটাল নাম্বার অফ প্রোটনস ইন দ্য নিউক্লিয়াস অফ অ্যান অ্যাটম, তাই না?
আর ম্যাথ নাম্বারটা কি সাম অফ দ্য নাম্বার অফ প্রোটনস এন্ড নিউট্রনস। আমরা এগুলো দেখি তারা অ্যানসারে কি লিখছে কোশ্চেন নাম্বার 1, 2 আর 3। তো ফার্স্ট অফ অল ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, দেন প্রোটন আর নিউট্রনের 2000, ইলেকট্রনে হলো 1, ইলেকট্রনের ওয়াও ইলেকট্রনের চার্জ দিয়ে রাখছে +1। ছাগল কত বড়, এটা মাইনাস হবে এটা প্লাস হবে, ঠিক আছে। তো এখানে অ্যানসারের মধ্যে একটা ভুল আছে, তো এই ব্যাপারটা খেয়াল রাখবা। ইলেকট্রনের চার্জটা হবে কি নেগেটিভ, ওকে। আচ্ছা, এরপরে নিউট্রন, ইলেকট্রন, প্রোটন, প্রোটন, ইলেকট্রন এমনই আসছিল। দেন অ্যাটমিক নাম্বার কি জিনিস ওইটা জিজ্ঞাসা করছে। তো অ্যাটমিক নাম্বার কি হবে? দ্য অ্যাটমিক নাম্বার অফ অ্যান অ্যাটম ইজ ইকুয়াল টু দ্য নাম্বার অফ প্রোটনস ইন দ্য অ্যাটমিক নিউক্লিয়াস। তো তার মানে একটা অ্যাটমের নিউক্লিয়াসে কয়টা প্রোটন আছে ওইটাই হলো অ্যাটমিক নাম্বার। তো তাহলে কি এটা তার কেমিক্যাল প্রপার্টিটা ডিফাইন করে যে কেমন। দিস ডিফাইন্স দ্য কেমিক্যাল এলিমেন্ট, কি বলে ডিফাইন্স দ্য কেমিক্যাল এলিমেন্ট, কেমন ডিফারেন্ট কেমিক্যাল এলিমেন্টস হ্যাভ ডিফারেন্ট অ্যাটমিক নাম্বারস। যে প্রত্যেকটা আলাদা আলাদা এলিমেন্টের কি আছে আলাদা আলাদা অ্যাটমিক নাম্বার আছে। হাইড্রোজেনের 1, হিলিয়ামের 2, লিথিয়ামের 3, এরকম করে করে কি করতে থাকে অ্যাটমিক নাম্বারের উপরে ডিপেন্ড করে যে এটা কোন এলিমেন্ট, তাই তো। দেন বি নাম্বারে বলতেছে ম্যাস নাম্বারটা কি। ম্যাস নাম্বার হলো দ্য ম্যাস নাম্বার অফ অ্যান অ্যাটম ইজ ইকুয়াল টু দ্য টোটাল নাম্বার অফ প্রোটনস এন্ড নিউট্রনস ইন দ্য নিউক্লিয়াস। তো এগুলো একদম বাচ্চাদের মতো কোয়েশ্চেন, এইসব জিনিস আমরা পারবো। দেন কোয়েশ্চেন নাম্বার 3 তে কি বলতেছে দেখো, copy and complete the table below describing the structures of different atoms in terms of number of protons, neutrons and electrons। ঠিক আছে, সো এখন এখানের মধ্যে হিলিয়াম 3, তো হিলিয়াম 3 এর এখানে দেখো অ্যাটমিক নাম্বার কত, অ্যাটমিক নাম্বার তো হলো 2, এখানে কার্বন অ্যাটমিক নাম্বার হলো 6, এখানে নাইট্রোজেন অ্যাটমিক নাম্বার হলো 11। হোয়াট, আচ্ছা, এরপরে নিউট্রন, নিউট্রন কয়টা, টোটাল ম্যাস নাম্বার হলো 3, প্রোটন হলো 2টা, তো তাহলে হিলিয়ামের নিউট্রন আছে কয়টা, একটা। এরপরে কার্বনের জন্য নিউট্রন কয়টা হবে, 7, আর এখানের জন্য নিউট্রন হবে কয়টা, 12টা। আর প্রোটন আর ইলেকট্রন তো সমান সমান নাম্বারে থাকে, তো তাহলে এইটা ওকে। এরপরে কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন নাম্বার 5 এ কি বলতেছে, কপি এন্ড কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। কি এ নাম্বারে কি বলতেছে, an alpha particle consists of 4 what, 4 কি নিউক্লিয়ন্স। নিউক্লিয়ন্স, যে 4টা প্রোটন এন্ড নিউট্রন, প্রোটন এন্ড নিউট্রনদেরকে আমরা কি নামে ডাকি, নিউক্লিয়ন নামে ডাকি। কেন, যারা নিউক্লিয়াসে থাকে তাদেরকে আমরা নিউক্লিয়ন বলি, ওকে। তো তাহলে এটা হবে নিউক্লিয়ন, আচ্ছা ঠিক আছে ভালো কথা। এরপর কি বলতেছে, টু অফ দিস আর হোয়াট, প্রোটনস এন্ড প্রোটনস টু অফ দিস আর নিউট্রনস। নিউট্রনস। দুইটা প্রোটন দুইটা নিউট্রন, ঠিক আছে ভালো কথা। এখন আলফা পার্টিকেল ক্যারিজ আ চার্জ অফ হোয়াট, +2। +2, বিকজ তার প্রোটন আছে 2টা, তো তার মানে চার্জ হলো +2, তার কোনো ইলেকট্রন নাই, তো তার মানে জাস্ট চার্জ কার মধ্যে আছে, প্রোটনের মধ্যে, তো তার মানে দ্য চার্জ অফ অ্যান আলফা পার্টিকেল উইল বি +2। এরপরে +2 এর জায়গায় শুধু দিলে সমস্যা হবে? হ্যাঁ, পজিটিভ নাকি নেগেটিভ এটা আলাদাভাবে সিগনিফাই করার জন্য প্লাসটা লিখলে ভালো, বুঝছো। ওকে। ওকে, তো এরপর কি বলতেছে, বেটা মাইনাস পার্টিকেল ইজ আ ফাস্ট মুভিং হোয়াট, বেটা মাইনাস, ইলেকট্রন। তো তার মানে ফাস্ট মুভিং ইলেকট্রন, that is emitted from the nucleus. It is created when a what, neutron inside the nucleus decays to form a what, proton and a beta particle, তাই তো। তো তাহলে এরকম হলো ব্যাপার। দেন সি নাম্বারে কি বলতেছে, সি নাম্বারে বলতেছে a third type of ionizing radiation has no mass, it is called what, কোনো ম্যাস নাই, তো এটা হলো গামা রেডিয়েশন, ঠিক আছে, যে এটা হলো একটা ওয়েভ। এখন বলতেছে কি, this type of radiation is a type of wave with a very short wavelength, যে গামার ফ্রিকোয়েন্সি অনেক হাই, তো তাহলে কি তার ওয়েভলেন্থ হবে খুবই শর্ট, ঠিক আছে। এখন বলতেছে কি ডি নাম্বারে, গামা রেডিয়েশন ইজ পার্ট অফ দা হোয়াট, ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, যে ইএম স্পেকট্রাম, অর ফুল ফর্মে লিখতে পারো কি ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। তো এখন এটা তার অ্যানসারে কি লিখছে আমরা দেখি, ওকে। তো ফার্স্ট স্টেজে হিলিয়ামের জন্য অ্যাটমিক নাম্বার 2, কার্বনের জন্য এটা,
আচ্ছা এখানে ওইটাই যে প্রিন্টিং মিস্টেক ছিল, এর জন্য বলতেছিলাম যে নাইট্রোজেনের তো অ্যাটমিক নাম্বার 11 না, তো এটা আসলে কি সোডিয়াম ছিল। তারপর 2 6 11 এগুলো তো নরমাল। এরপরে ম্যাস নাম্বার থেকে, হ্যাঁ, ম্যাস নাম্বার থেকে প্রোটন নাম্বার বাদ দিলে পরে তখন কি আসবে, নিউট্রন নাম্বার আসবে। দেন নিউক্লিয়নস, প্রোটনস, নিউট্রনস +2, দেখছো স্পেসিফিক্যালি তামিম +2টা কিন্তু লিখতে হয়েছে। দেন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এরপরে গামা রেডিয়েশন শর্ট, আর এটা কিসের পার্ট, গামা রেডিয়েশন ইজ আ পার্ট অফ ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, তো তাহলে ইলেকট্রোম্যাগনেটিক। ওকে, এরপরে কি বলতেছে এখানে 6 নম্বরে, কোশ্চেন নাম্বার 6 এ বলতেছে the following nuclear equation showing beta plus decay, তো বেটা প্লাস ডিকে এখানের মধ্যে হবেটা কি দেখো, প্রোটন সে ডিকে করে এখন এখানের মধ্যে কি কি ফর্ম করবে, সে বেটা প্লাস, তো হোয়াট ডাজ দ্যাট মিন, আমাদের একটা ইলেকট্রন। পজিট্রন ইমিট হবে, তাই না বলো তামিম? জি ভাইয়া। তো তাহলে বেটা প্লাস ডিকে মানে কি, জি বেটা ভাইয়া। প্লাস ডিকে মানে হলো এখানে একটা পজিট্রন ইমিট হবে। তো তাহলে চার্জ হলো +1 আর ম্যাস হলো কত, 0। আর এখানে ম্যাস হলো 1 কিন্তু কোনো চার্জ নাই, তো এটা কোন পার্টিকেল, এটা হলো একটা নিউট্রন, তাই তো। সো তাহলে এখানের মধ্যে আমাদের এমসিকিউর মতো একটা জিনিস দিছে, কি বলতেছে, এই যে আমরা এটা সলভ করলাম না, এখন দেখো এখানের মধ্যে কোয়েশ্চেন আসলে বলতেছে এটা কি। এ নাম্বারে বলতেছে from the following list of particles, number 1, state which of the particle on the left hand, on the left of this balanced equation, তো তাহলে এই ব্যালেন্সড ইকুয়েশনের এই পার্টিকেলটা কি, লেফট সাইডের এই ব্যালেন্সড ইকুয়েশনের এই পার্টিকেলটা কি হবে এই জিনিসটা। এরপরে নাম্বার 2 তে বলতেছে কি স্টেট which is the first of the terms on the right of the equation, তো এখন এখানের মধ্যে আমাদের অ্যানসারটা দেখো তারা কি কি দিতেছে, সি এন্ড বি মানে কি, সি হলো একটা প্রোটন, সরি লেফট হ্যান্ড সাইড মানে এটা বুঝাইছে, সরি, তো লেফট হ্যান্ড সাইড অফ দা ব্যালেন্সড ইকুয়েশন মানে এটা কি একটা প্রোটন, তো তার মানে নাম্বার 1টা হবে একটা প্রোটন, ঠিক আছে। আর বলতেছে রাইট হ্যান্ড সাইডে ওখানে পার্টিকেলটা কি হবে, রাইট হ্যান্ড সাইডের ওখানে পার্টিকেলটা হবে একটা নিউট্রন, যে এই পার্টিকেলটা কি, এই পার্টিকেলটা হলো একটা নিউট্রন। তো 1 এর অ্যান্সার হলো সি, এটার অ্যান্সার হলো বি। ওকে, এরপর কোশ্চেন নাম্বার বি তে কি বলতেছে, কোশ্চেন নাম্বার বি তে বলতেছে the second term on the right of this equation is a positron, এই যে এটাকে কি বলছে, এটা হলো একটা পজিট্রন, the antiparticle of an electron, copy and complete the above equation filling the empty boxes, তো আমরা empty boxes already fill up করে ফেলছি, ঠিক আছে, যে এখানের মধ্যে এমটি বক্স গুলো আমরা ফিল আপ করে ফেলছি, যে পজিট্রনের কোনো ম্যাস থাকবে না বিকজ ইলেকট্রনেরও ম্যাস নাই, তো অ্যান্টি পার্টিকেল মানে কি তামিম, অ্যান্টি পার্টিকেলের ব্যাপারটা ছিল যে অপোজিট। ম্যাস রিমেইন দ্য সেম কিন্তু চার্জটা হবে কি অপোজিট, তাই তো। জি ভাইয়া। তো তাহলে এখানের মধ্যে ব্যাপারটা ওইরকম যে ইলেকট্রনের যেমন কোনো ম্যাস নাম্বার নাই, তো তাহলে পজিট্রনেরও কি থাকবে না, কোনো ম্যাস নাম্বার থাকবে না, তো এটা একটা জিনিস। আর চার্জটা হবে কি ইলেকট্রনের উল্টা, ইলেকট্রন হলো নেগেটিভলি চার্জ, তো তাহলে পজিট্রন কি হবে, পজিটিভলি চার্জড হবে। ওকে, এখন এইখানের মধ্যে কি বলতেছে কোশ্চেন নাম্বার 7, কোশ্চেন নাম্বার 7 এ বলতেছে a certain radioactive source emits different types of radiation, আচ্ছা, তো তার মানে একটা certain radioactive source different type of radiation রিলিজ করে, the sample is tested using a Geiger counter. When a piece of card is placed between the source and the counter, there is noticeable drop in radiation. তো তাহলে একটা পিস অফ কার্ড আর একটা পিস অফ পেপার কোন টাইপ অফ রেডিয়েশন কে ব্লক করতে পারেনি, তো অ্যালফা। আলফা, তো তার মানে ওইটা সোর্সটা কি করে, আলফা ইমিট করে, এই ব্যাপারটা আমরা বুঝে গেলাম বিকজ কার্ড দেওয়াতে নোটিসেবল একটা ড্রপ হয়েছে, মানে নোটিসেবল একটা ডিক্রিজ হয়েছে। এরপর বলতেছে when
a thin sheet of aluminum is added to the card between the source and the counter, the count rate is unchanged. তো তার মানে কি বেটা ইমিট করে না, তো কোনো বেটা particles ইমিট নাই। করে না, বিকজ বেটা ইমিট করলে পরে তো কি হইতো, অ্যালুমিনিয়াম এই শীটটা নিয়ে আসলে পরে তখন একটা সার্টেন ডিক্রিজ হইতো বা চেঞ্জ আসতো, কিন্তু এটা হয় নাই। দেন a thick block of lead however causes the count rate to fall to ground কি বলে ব্যাকগ্রাউন্ড লেভেল, তো তার মানে গামা রেডিয়েশন ইমিট করতেছে। তো তাহলে এই সোর্সটা কি কি ইমিট করতেছে, আলফা এন্ড গামা। ওকে, তো আলফা এন্ড গামা যে ইমিট করতেছে এটা আমরা কিভাবে বুঝলাম, যে এটা এই যে কোশ্চেনে জিজ্ঞাসা করছে দেখো, what type of or types of radiation কি বলে আয়োনাইজিং রেডিয়েশন ইজ দ্য সোর্স এমিটিং, এক্সপ্লেইন ইওর অ্যানসারস কেয়ারফুলি। তো তাহলে আমাদের কি করতে হবে, লজিক দিয়ে দিয়ে দেন বলতে হবে যে দেখো কার্ড দিয়ে আলফাকে স্টপ করানো যায়, তো তার মানে কার্ড দেওয়াতে কি হয়েছে, সোর্সের থেকে আলফা যেগুলি রিলিজ হচ্ছিল ওই আলফা গুলি কি করতে পারে নাই, কার্ড যখন মাঝখানে প্লেস করছি, কার্ড মাঝখানে প্লেস করাতে দা আলফা পার্টিকেলস গট ব্লকড। ওকে, তো তাহলে তারা ডিটেক্টর পর্যন্ত রিচ করতে পারে না, এর জন্য কাউন্ট রেট কি করে গেছে, কমে গেছে। তো কি বলতেছে এখানের মধ্যে দেখো, আলফা রেডিয়েশন ইজ স্টপড বাই কার্ড। আচ্ছা, since there is a drop in the detected radiation when the card is placed between the source and the detector, the source must be emitting alpha particle। তো যেটা বললাম যে আলফাকে কি করা যায়, একটা শীট অফ কার্ড কি করতে পারে, স্টপ করাইতে পারে। এন্ড যেহেতু শীট অফ কার্ড প্লেস করাতে হোয়াট হ্যাপেন, the amount of radiation decreased, তো তাহলে ওখানে থেকে আমরা বুঝতেছি কি যে সোর্সটা কি করতেছে, আলফা পার্টিকেল এমিট করতেছে, দেন বেটা রিলিজ করতেছে না। এটা কিভাবে বুঝবো যে বেটা রেডিয়েশন ইজ স্টপড বাই থিন শীট অফ অ্যালুমিনিয়াম, সিন্স দেয়ার ইজ নো চেঞ্জ when the aluminum sheet is used, the source cannot be emitting beta particles, because beta emit যদি আসলে করে থাকতো, তো তার মানে থিন শীট অফ অ্যালুমিনিয়াম দিলে পরে কি হইতো, there would have been a noticeable drop in the count rate। আর গামা রিলিজ করতেছে এটা বুঝবো কিভাবে, যে গামা রেডিয়েশন is stopped by a thick block of lead, since there is a drop in the detected radiation when the lead block is placed between the source and the detector, the source must be emitting gamma radiation। তো তাহলে এরকম লজিক দিয়ে দিয়ে আমাদের কি করতে হবে, অ্যানসারটা বলতে হবে। তোমরা অলরেডি কোশ্চেন পেপারে কোশ্চেন করে ফেলছো, তো তাহলে এইগুলি কোশ্চেন একদম এখন ইজি লাগার কথা। বাট স্টিল আমাদের অ্যাস্ট্রোফিজিক্সের এক্সারসাইজ এন্ড ইউনিট কোশ্চেন গুলো হলো খুবই ইম্পর্টেন্ট, বিকজ আমাদের ওগুলার প্র্যাকটিস ম্যাটেরিয়াল খুবই কম। আর তোমাদের মক 5 তো এই ফ্রাইডেতে নাকি, এই ফ্রাইডে স্যাটারডে, তাই না তামিম? জি ভাইয়া। তো এই মক 5 এর জন্য তোমাদের তো আলাদা একটা অফার আছে, তো তাহলে মক 5 এর জন্য সবাই আরো ভালো মতো প্রিপারেশন নিবা আর কি। হ্যাঁ, তো ওগুলা কোশ্চেন আগে দেখো নাই এমন কোশ্চেনই দেওয়া ভাইয়া হবে। হিন্ট দিয়ে দাও কিছু মক কি 5 এর জন্য। কি বলছো, একটু আরেকবার বলো। কোনো হিন্ট দিয়ে দাও কিছু। হিন্ট এটা দেওয়া যাবে না, এটা তো বললাম মক 5 এর জন্য কিছু হিন্ট দিয়ে দাও। এটা তো অফার ওয়ালা একটা পরীক্ষা, এটাতে এর জন্য কোনো হিন্ট নাই, ঠিক আছে? বাট এমন ব্যাপার মাথায় রাখো যে এইসব কোয়েশ্চেন তোমরা আগে দেখো নাই, এর এক্সেলেরই কোয়েশ্চেন কিন্তু তোমরা আগে দেখো নাই। সো বেসিক্যালি তোমাদের কনসেপ্ট একদম পুরা ফুল ক্লিয়ার রাখতে হবে, তাহলে যেন তোমরা অ্যানসার করতে পারো ভালো মতো, ঠিক আছে? তো 8 নম্বরে কি বলতেছে, 8 এর এতে, আছে the nuclear equation below shows the decay of thorium, copy and complete the equation by providing the missing numbers। তো এখন থোরিয়াম কি করতেছে, বেটা ডিকে করতেছে, তো তাহলে এটা কি হবে, mass number remains the same 234 আর atomic number increases by 1। তো এটা তো এখন বলতেছে what type of decay is taking place in this transformation, কি টাইপের ডিকে, এটা হলো বেটা মাইনাস ডিকে। এরপর সি নাম্বারে বলতেছে কি, the nuclear equation below shows the decay of polonium, copy and complete the equation by providing the missing numbers and letters। তো তাহলে এখানে 4 2, তো এটা কি, এটা হলো আলফা। দেন অ্যাটমিক নাম্বার এখানে 2, এখানে 82, তো তার মানে লেফট হ্যান্ড সাইড অফ দ্য ইকুয়েশনে কত হবে, 82 প্লাস 2 করলে পরে 84। আর ম্যাস নাম্বার ওই এখানে 4, সরি এখানে 4 আর লেফট হ্যান্ড সাইডে হলো 216, তো তার মানে 216 মাইনাস 4 করলে কত হবে, 212। ওকে,
তো তাহলে 12 এইটা গেল আমাদের কি কমপ্লিটিং দ্য নিউক্লিয়ার ইকুয়েশন এর কোশ্চেন সি নাম্বার। ডি নাম্বারে বলতেছে হোয়াট টাইপ অফ ডিকে ইজ টেকিং প্লেস ইন দিস ট্রান্সফরমেশন, আলফা ডিকে, তাই তো? স্যার ওই হ্যাঁ, সি স্যার। নাম্বারে আলফার জায়গায় হিলিয়াম লেখা যাবে না? হ্যাঁ যাবে, এই আলফার সিম্বল না দিয়ে এইচ ই লিখতে পারবা, কোনো সমস্যা নাই। ওকে, সো তাহলে আমাদের একটা চ্যাপ্টারের এক্সারসাইজ কোশ্চেন গুলো শেষ হইলো, দেন এখন আমরা পরের চ্যাপ্টারে যাই। ওকে, এখন এখানে কোশ্চেন নাম্বার 1 এ কি বলতেছে? কোশ্চেন নাম্বার 1 এর এতে এক্সপ্লেইন হোয়াট ইজ মেন্ট বাই ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন। ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনটা কি? ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনটা হলো যে আমাদের উইদাউট এনি রেডিওঅ্যাক্টিভ সোর্স আমাদের ন্যাচারালি অ্যাটমসফিয়ারে যেই কি থাকে রেডিও অ্যাক্টিভিটি প্রেজেন্ট থাকে ওইটাকে আমরা কি বলি? ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন বলি। যে এখানের মধ্যে তারা কি বলতেছে দেখো, ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনটা কি এ নাম্বারে বলতেছে background radiation is radiation produced by radioactive material in the earth and in the earth's atmosphere. It should be measured and taken into account when measuring the activity of radiation from a particular source. তো তাহলে ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনের কাহিনীটা কি? ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন হলো আমাদের আর্থে অলরেডি প্রেজেন্ট যেসব রেডিওঅ্যাক্টিভ ম্যাটেরিয়াল আছে এন্ড আর্থের অ্যাটমসফিয়ারে যেসব রেডিওঅ্যাক্টিভ ম্যাটেরিয়াল গুলি আছে তাদের জন্য যেই রেডিও অ্যাক্টিভিটিটা অলওয়েজ প্রেজেন্ট থাকে ওইটাকে আমরা ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন বলি। সো হোয়াট নিড টু বি ডান, আমাদের একটা কাজ করা লাগে যে প্রত্যেকবার রেডিও অ্যাক্টিভিটি মাপতে সময় যে কোন একটা স্পেসিফিক সোর্সের রেডিও অ্যাক্টিভিটি মাপতে সময় কি করতে হয়? ফার্স্টে ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনটা বের করতে হয়, দেন ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনটাকে সোর্স সহ রিডিং থেকে মাইনাস দেওয়া লাগে, তাহলে যেন আমরা কি পাই যে সোর্সের জন্য আসলে কত অ্যাক্টিভিটি অ্যারাইজ করতেছে ওই জিনিসটা যেন বের করতে পারি। ঠিক আছে, তো এই ব্যাপারটা বলছে ফার্স্টে এ নাম্বারে। এখন বি নাম্বারে বলতেছে কি? বি নাম্বারে বলতেছে যে এক্সপ্লেইন দ্য ডিফারেন্স বিটুইন ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন এন্ড আর্টিফিশিয়াল ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন। এখন ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন কোনগুলি? ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন হলো যে আমাদের কসমিক রেডিয়েশন, রকস এন্ড বিল্ডিংস, তো এইসব আমাদের কি এগুলা হলো আমাদের আসলে আর্থের মধ্যে অলরেডি প্রেজেন্ট ছিল এমন টাইপের রেডিয়েশন গুলি। তো এগুলা কি? এগুলো হলো আমাদের ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন। কিন্তু আমাদের মনে করো যে মেডিকেল এন্ড অন্য যে দাঁড়া একটু একটা মিনিট, ওকে, সো তাহলে যে কথাটা বলতেছিলাম আমরা কি জিনিস? ন্যাচারাল এন্ড আর্টিফিশিয়াল ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনের মধ্যে ডিফারেন্স, তাই তো? সো তাহলে এখানের মধ্যে কাজটা কি যে ন্যাচারালি যেসব এলিমেন্টস গুলি ন্যাচারালি যেসব সোর্স গুলি থাকে যে রেডন গ্যাস, কসমিক রেডিয়েশন, এইসব কি এইসব হলো আমাদের আর্থে অলরেডি প্রেজেন্ট ছিল, এখানে মানুষের কোনো হাত নাই। ঠিক আছে, মানুষ কসমিক রেডিয়েশনের উপর কোনো কন্ট্রোল করতে পারে না। রকস এর মধ্যে যেসব দাও আজানটা শেষ হয়ে নেক দেন আমরা কন্টিনিউ করতেছি। ওকে, সো এখন আমরা আবার কন্টিনিউ করি। তো যে জিনিসটা দেখতেছিলাম যে ন্যাচারাল এন্ড আর্টিফিশিয়াল রেডিয়েশন এন্ড ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনের মধ্যে ডিফারেন্স, তো এখন দেখি আমরা অ্যানসারের মধ্যে তারা কি লিখছে। ওকে, সো এখন এখানের মধ্যে বলতেছে দেখো বি নাম্বারে ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন ইজ ডিউ টু দ্য decay of naturally occurring isotopes in the earth that were formed during when the solar system was created। তো তার মানে একদম সোলার সিস্টেম ক্রিয়েশনের সময় অলরেডি কি ছিল আর্থের মধ্যে আমাদের এইসব রেডিয়েশন গুলা প্রেজেন্ট ছিল, বা এইসব রেডিওঅ্যাক্টিভ ম্যাটেরিয়াল গুলি আর্থের মধ্যে চলে আসছে, ইউরেনিয়াম, থোরিয়াম, এইসব জিনিসগুলি আর্থের মেন্টালের মধ্যে, এইসবের মধ্যে প্লাস রক্সেন এইসবের মধ্যে কি আছে এমন রেডিওঅ্যাক্টিভ এলিমেন্ট গুলি ছড়ায় ছিটায় আছে। তো তাদের জন্য কি হয়, তারা কি করবে? ionizing radiation emit করবে। So that's why there is a certain amount of radiation present in the atmosphere of the earth. Okay, আর ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনের কাজটা কি? ন্যাচারাল রেডিয়েশন also results from high energy particles that bombard the earth. Artificial background radiation comes from the man-made sources rather than
from the rocks that make up the earth. তো তার মানে rocks and cosmic radiation হলো ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনের সোর্স, আর আর্টিফিশিয়াল ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনের সোর্স কি মেডিকেল এন্ড ইকুইপমেন্টস, নিউক্লিয়ার পাওয়ার, ঠিক আছে, ফুডস এন্ড এভরিথিং। তো ওইসব জিনিসগুলা কি, ওগুলা হলো আমাদের আর্টিফিশিয়াল ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন। এরপরে কোশ্চেন নাম্বার 1C তে কি বলতেছে, 1C তে বলতেছে give 3 different sources of background radiation, say whether they are examples of natural or artificial। তো অনেক টাইপের এক্সাম্পলস আছে, যে কোনোটা তুমি এরকম দিতে পারো। মাত্রই আমরা এটার এক্সপ্লেনেশন দিতে সময় বললাম যে কোনটা কেমন টাইপের রেডিয়েশন। সো তাহলে ইউরেনিয়াম ইন দ্য আর্থস রক্স, তো এটা কি হবে, ন্যাচারাল। দেন radioactive materials that have escaped into the atmosphere from nuclear power stations, এটা হলো আর্টিফিশিয়াল, যে নিউক্লিয়ার পাওয়ার থেকে আসছে। দেন fallout from the atmospheric nuclear weapon testing in 1950s and 1960s, এটা হলো কি আর্টিফিশিয়াল। এরপরে আরো এরকম কসমিক রেডিয়েশন দিয়ে বলতে পারো যে এটা কি, কসমিক রেডিয়েশন হলো আমাদের ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনের সোর্স। দেন মেডিকেল এন্ড ইকুইপমেন্ট, এগুলা কি, এগুলো হলো আমাদের আর্টিফিশিয়াল ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনের সোর্স, ঠিক আছে। তো এমন টাইপের আমরা এক্সাম্পলস গুলি দিয়ে দেন কি করব, তাদের লিখে দিব যে তারা কি ন্যাচারাল নাকি আর্টিফিশিয়াল। এরপরে কোশ্চেন নাম্বার 2 তে কি বলতেছে দেখো, কোশ্চেন নাম্বার 2 এর এ, এক্সপ্লেইন সিম্পলি দ্য প্রিন্সিপাল অফ গিগার মুলার টিউব। তো একটা গাইগার মুলার টিউব কিভাবে করে কাজ করে, হ্যাঁ, একটা জিএম টিউব কিভাবে কাজ করে, এই জিনিসটার একটা ছোট এক্সপ্লেনেশন দিতে বলছে। সো এখন এখানের মধ্যে গাইগার মুলার টিউব আসলে কিভাবে কাজ করে। গাইগার মুলার টিউব তোমার ফার্স্টে তার ভিতরে একটা লো প্রেসারের গ্যাস থাকে, এন্ড ভিতরে আমরা কি দেই, আয়োনাইজিং রেডিয়েশন এন্টার করে, যে একটা মাইকা উইন্ডো থাকে ওইটা দিয়ে এন্টার করে। দেন আয়োনাইজিং রেডিয়েশন কি করবে, ভিতরে যে নিউট্রাল গ্যাসগুলি ছিল ওই নিউট্রাল গ্যাসগুলিকে আয়োনাইজ করবে। তো আয়োনাইজ করলে পরে কি হয়, আয়োনাইজ করলে পরে তখন পজিটিভ এন্ড নেগেটিভ এরকম যে চার্জে ডিভাইড হলো, তো এখন এই পজিটিভ এন্ড নেগেটিভ চার্জ গুলাকে কি করতেছে, পজিটিভ এন্ড নেগেটিভ এই চার্জ গুলাকে তোমার অ্যানোড এন্ড ক্যাথোডের কাছে নিয়ে যাচ্ছে, এন্ড ওখানে থেকে আমরা বুঝতে পারতেছি যে অ্যাক্টিভিটির ভ্যালু কত। ওকে, সো এখন এই যে এখানের মধ্যে কি বলতেছে দেখো, ionizing radiation causes ionization of low pressure gas inside the tube। তো তার মানে ওই যে টিউবের ভিতরে আয়োনাইজিং রেডিয়েশন ঢুকলো, দেন ওইটা কি করতেছে, টিউবের ভিতরে যেসব গ্যাসগুলি আছে তাদেরকে আয়োনাইজ করলো। দেন বলতেছে কি the ionized gas allows a current to flow between the electrodes and the current is deflected by an electronic circuit। তো তাহলে ওই যে আমাদের অ্যানোড এন্ড ক্যাথোডের ওখানে কি করতেছে, চার্জ ফ্লো করতেছে। সো হোয়াট ডাজ দ্যাট মিন, that means that there is a flow of current, যে চার্জ ফ্লো করা মানে কি, there is a flow of current। ওকে, তেমন এটা হলো জিএম টিউবের ওয়ার্কিং প্রিন্সিপাল। বি নাম্বারে কি বলতেছে, বি নাম্বারে বলতেছে the GM tube is often connected to a rate meter, explain what this instrument measures। তো রেট মিটারটা কি করে, পার সেকেন্ডে কয়টা আয়ন এসে অ্যানোড অর ক্যাথোডে রিচ করতেছে, হ্যাঁ, পার সেকেন্ডে কয়টা আয়ন এসে ক্যাথোড অর অ্যানোডে রিচ করতেছে, ওইটা থেকে আমরা কি পাই, ওইটা থেকে আমরা রেট অফ অ্যাক্টিভিটি পাই, যে তোমার পার সেকেন্ডে কয়টা আয়োনাইজিং রেডিয়েশন এন্টার করতেছে, বা পার সেকেন্ডে আমাদের রেডিওঅ্যাক্টিভ সোর্সটা কতগুলি আর কতবার ডিকে করতেছে, ঠিক আছে। তো রেট মিটার অ্যাকচুয়ালি আমাদের কি দেয়, নাম্বার অফ ডিকেজ পার সেকেন্ড। ওকে, যে আর রেট মিটার গিভস অ্যান ইন্ডিকেশন অফ দ্য নাম্বার অফ ডিকেজ অকারিং পার সেকেন্ড। তো তার মানে প্রতি এক সেকেন্ডে কয়টা করে আয়োনাইজিং রেডিয়েশন রিলিজ হচ্ছে, ওই ব্যাপারটা বের করতে পারে কি দিয়ে, রেট মিটার দিয়ে। দেন বলতেছে সি নাম্বারে, the rate meter is calibrated in kilobecquerel, how is this unit defined, kilobecquerel মানে কি 1000 becquerel, ঠিক আছে। সো এখন এই যে এখানের মধ্যে a becquerel is a rate of decay of 1 disintegration per second। তো 1 kilobecquerel is 1000 disintegrations per second। তো তাহলে এই জিনিসটা যে kilobecquerel মানে কি, কিলো মানে 1000, তো তার মানে kilobecquerel কি হবে, 1000 ডিকেজ পার সেকেন্ড। এই কোশ্চেন নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? ক্লিয়ার। ওকে, এরপরে কোশ্চেন নাম্বার 3 তে কি বলতেছে, কোশ্চেন নাম্বার 3 তে বলতেছে ডিফাইন হোয়াট ইজ মেন্ট বাই দ্য হাফ লাইফ অফ আ রেডিওঅ্যাক্টিভ ম্যাটেরিয়াল। তো একটা রেডিওঅ্যাক্টিভ ম্যাটেরিয়ালের হাফ লাইফ মানে কি, যে ইট ইজ দ্য এভারেজ টাইম টেকেন
for the initial activity to decrease by half. তো লাস্ট দিন মুবাশিরা না মনে হয় কোশ্চেন করছিল যে ইনিশিয়াল অ্যাক্টিভিটি বলতে আমরা কি বুঝাইতেছি ওরকম। তো তখন আমরা কি দেখাইছিলাম ওই গ্রাফ থেকে যে যে কোনো আমরা একটা অ্যাক্টিভিটি ধরি ওইটাকে যদি আমরা স্টার্টিং পয়েন্ট ধরি দেন ওখানে থেকে অলওয়েজ অর্ধেক হইতে কি করবে ইকুয়াল অ্যামাউন্ট অফ টাইম নিবে। তো হাফ লাইফের ডেফিনেশন নরমালি কি, the half life of a radioactive sample is the average time taken for half of the unstable atoms in the sample to undergo radioactive decay. তো তার মানে radioactive sample or number of unstable nucleus initially যত ছিল ওইটা অর্ধেক হইতে যতটুকু টাইম নেয় ওইটাকে আমরা কি বলি হাফ লাইফ। এরপরে বি নাম্বারে কি বলতেছে, radioactive decay is a random process. What does this mean? Random মানে কি, স্পেসিফিক্যালি এর পরের সেকেন্ডে কোন অ্যাটমটা বা কোন নিউক্লিয়াসটা ডিকে করবে এটা আমরা কোনো সিওরিটি দিয়ে বলতে পারবো না, ঠিক আছে। তো র্যান্ডম মানে কি আনপ্রেডিক্টেবল বেসিক্যালি, যে র্যান্ডম মিন্স that the decay of an individual atom is unpredictable. We cannot say when any radioactive atom will undergo decay. জানি ওই অ্যাটমটা হলো রেডিওঅ্যাক্টিভ, কিন্তু সে কি ঠিক এর পরের সেকেন্ডে ডিকে করবে নাকি না ওইটা আমরা সার্টেনটি দিয়ে কি করতে পারবো না, বলতে পারবো না, ঠিক আছে। দেন কোশ্চেন নাম্বার 4 এ কি বলতেছে, কোশ্চেন নাম্বার 4 এ বলতেছে the activity of a radioactive sample is measured. আচ্ছা, তো তাহলে একটা রেডিওঅ্যাক্টিভ স্যাম্পলের অ্যাক্টিভিটি মাপা হইছে। the activity corrected for background radiation মানে কি, যে অ্যাক্টিভিটিটা তো সোর্স দিয়ে বের করছে, দেন সোর্সের রিডিং এর থেকে কি করা হয়েছে ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনটা মাইনাস করা হয়েছে। তো এটাকে কি বলা হয় কারেক্টেড ব্যাকগ্রাউন্ড, কারেক্টেড ফর ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন। হোয়াট ডাজ দ্যাট মিন, যে ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনটা মাইনাস করা হয়েছে আর কি। তো এখন ইজ ফাউন্ড টু বি হোয়াট 240 বেকুয়ারেল। তো তার মানে ইনিশিয়াল অ্যাক্টিভিটি হলো 240 বেকুয়ারেল। The activity is measured again after 1 hour 30 minutes and is now 30 becquerel. এখন বলতেছে what is the half life of the sample. তো এখন এই রেডিওঅ্যাক্টিভ স্যাম্পলটার হাফ লাইফ কত। তো এখন দেখো ইনিশিয়াল ছিল 240, ফাইনালি হইছে কত, ফাইনালি হইছে যে 30। তো 240 কে একবার হাফ করলে পরে কত হয় 120, 30 হইছে, হয় নাই। তো তাহলে 120 কে আবার হাফ করলাম, কত হইলো 60। তো এখন 60 ও তো আমাদের ফাইনাল অ্যাক্টিভিটি না, ফাইনাল অ্যাক্টিভিটি হলো 30। তো তাহলে কয়বার হাফ মাল্টিপ্লাই করে আমাদের 30 আনা লাগলো, যে 240 এর সাথে ইনিশিয়াল অ্যাক্টিভিটি কয়বার হাফ হয়ে আমাদের ফাইনাল অ্যাক্টিভিটি সমান হইছে 3 বার হাফ হয়ে। তো তাহলে 3 half lives have passed, 3 half lives have passed in 1 hour 30 minutes। 1 hour 30 minutes মানে কত 90 মিনিটস নাকি, 1 hour 30 minutes মানে হলো 90 মিনিটস। তো তার মানে তিনটা হাফ লাইফের টাইম হলো 90 মিনিটস। তো তাহলে একটা হাফ লাইফের টাইম কত হবে 90/3। হোয়াট ডাজ দ্যাট গিভ আস 30 মিনিটস। তো তার মানে হাফ লাইফ অফ দিস স্যাম্পল কত হবে 30 মিনিট হবে। এই ক্যালকুলেশনটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? ওকে, এরপরে কোশ্চেন নাম্বার 5 এ কি বলতেছে, কোশ্চেন নাম্বার 5 এ বলতেছে in another model for radioactive decay a student fills a burette with water। একটা বিউরেটের ভিতরে পানি ভরছে। এখন বলতেছে as shown in the diagram, এই যে এই ডায়াগ্রামে যেরকম দেখানো এমন টাইপের কি করছে বিউরেটের ভিতরে পানি ভরছে। আচ্ছা, and starts a timer at the instant the tap at the bottom is open। আচ্ছা, তো ট্যাপটা যখন নাকি ওপেন করা হয়েছে, যে যখন থেকে ওয়াটার ফ্লো আউট করা শুরু করবে তখন থেকে টাইমার স্টার্ট করছে। এখন বলতেছে কি she notes that the height of the column of water at regular intervals। তো এই যে পানি যত পড়ে যাবে ওয়াটারের হাইটটা কি করবে তত নিচে নামবে না, যত পানি পড়ে যাবে তত হাইট অফ দা ওয়াটার লেভেল উইল ডিক্রিজ, ঠিক আছে। তো বলতেছে যে it takes 35 seconds to empty from 50 millimeter to 25 মিলিমিটার। তো তার মানে ইনিশিয়ালি ছিল 50 থেকে অর্ধেক হইতে কতটুকু সময় নিল 35 সেকেন্ড। তো তার মানে হাফ লাইফ কত 35 সেকেন্ড। কেন বুঝলাম এটা, assuming that the arrangement provides a good model for radioactive decay। তো তার মানে এই মডেলটা রেডিওঅ্যাক্টিভ ডিকে সুন্দর মতো রিপ্রেজেন্ট করে এমন ভেবে আমরা কি ধরতে পারি, আমরা ধরতে পারি যে হাফ লাইফটা কত 35 সেকেন্ড। আচ্ছা, এই মিটিং এর টাইমার 1 মিনিটের কম আছে, নেক্সট টাই জয়েন করো, ওখানে কন্টিনিউ করতেছি।
ওকে, সো তাহলে আমরা যে জিনিসটা নিয়ে ডিসকাস করতেছিলাম যে কোশ্চেন নাম্বার 5টা, যে একটা বিউরেটের ভিতরে কি করা হয়েছে, একটা বিউরেটের ভিতরে এরকম পানি দিয়ে ফিল আপ করা হয়েছে, এন্ড এই পানিটা যে বিউরেট থেকে পড়ে যাবে, এটা কি, দিস ইজ আ গুড মডেল ফর রেডিওঅ্যাক্টিভ ডিকে। সো হোয়াট ডাজ দ্যাট মিন, যে প্রতিবার এরকম অর্ধেক হইতে, যে ওয়াটার লেভেল যাই থাকুক ইনিশিয়ালি, ওটা অর্ধেক হইতে অলওয়েজ কি নিবে, ইকুয়াল অ্যামাউন্ট অফ টাইম নিবে। সো 50 মিলিলিটার থেকে 25 মিলিলিটারে নামতে কত সেকেন্ড লাগছে, 35 সেকেন্ড। তো তার মানে প্রতিবার এরকম হাফ হইতে কি নিবে, ইকুয়াল অ্যামাউন্ট অফ টাইম নিবে। সো এখন বলতেছে কি এ নাম্বারে, হাউ লং উইল ইট টেক ফর 3 কোয়ার্টার্স। 3 কোয়ার্টার্স মানে কত, 3/4 নাকি, 3 কোয়ার্টার্স মানে কত, 3/4 না। তো তাহলে বলতেছে হাউ লং উইল ইট টেক ফর 3 কোয়ার্টার্স অফ দ্য ওয়াটার ইন দ্য বিউরেট টু ড্রেইন অ্যাওয়ে। তো তার মানে 3/4 পানি বের হয়ে যাবে। তো তার মানে রিমেইনিং থাকবে কত মুবাশশিরা? 1/4। এক্সিলেন্ট। তো তাহলে ড্রেইন অ্যাওয়ে হয়ে যাবে, ড্রেইন অ্যাওয়ে হয়ে যাবে 3/4। তো তার মানে রিমেইনিং থাকবে কত, রিমেইনিং থাকবে হলো 1 মাইনাস 3/4। তো তার মানে 1/4। তো ইনিশিয়ালি ছিল 1, তো এইটা একবার হাফ হইলে হাফ হইলো, এটা আবার হাফ হইলে তখন কত হবে, 1/4 হবে। তো তার মানে কয়বার হাফ হইতেছে, আর কয়টা হাফ লাইফ পাস করতেছে, এখানে দুইটা হাফ লাইফ। তা এখন একটা হাফ লাইফের টাইম কত মুবাশশিরা, একটা হাফ লাইফের টাইম হলো 35 সেকেন্ড। তো তাহলে দুইটা হাফ লাইফের টাইম কত হবে, 2 ইনটু 35। সো তাহলে এটা কত হবে, 70 সেকেন্ড। তো তার মানে 3/4 অফ দ্য ওয়াটার ইন দ্য বিউরেট টু ড্রেইন অ্যাওয়ে, এটা হইতে কয়বার হাফ হবে, দুইবার হাফ হবে। তো এখন দুইটা হাফ লাইফের টাইম কত, একটা হাফ লাইফের টাইম ইনটু 2। তো একটা হাফ লাইফের টাইম হলো 35 সেকেন্ড। তো তাহলে দুইটা হাফ লাইফের টাইম কত হবে, 2 ইনটু 35। তো তাহলে এটা কত হবে, 70 সেকেন্ড। এটা নিয়ে কি কোনো কনফিউশন আছে কারো? ওকে, এখন বি নাম্বারে বলতেছে কি দেখো, হাউ মাচ ওয়াটার শুড রিমেইন ইন দ্য বিউরেট আফটার 1/3/4 মিনিটস। তো তার মানে 1 মিনিট আর 3/4 অফ আ মিনিট, 3/4 অফ আ মিনিট মানে কত সেকেন্ড, এটা 15:45 সেকেন্ড, আর এখানে 1 মিনিট। তো এখন 1 মিনিট মানে কত, 1 মিনিট মানে তো 60 সেকেন্ড, আর এখানে 45 সেকেন্ড। তো টোটাল টাইম কত পাস হইলো, দেখো তো, টোটাল টাইম পাস হইলো 105 সেকেন্ড। তো 105 সেকেন্ডে কয়টা হাফ লাইফ পাস হয় নিতু, 105 সেকেন্ডে কয়টা হাফ লাইফ পাস হয়, কিভাবে বের করব? 35 seconds for 1 half life, তো 1 second for 1/35 half lives। তো তার মানে 105 সেকেন্ডে কয়টা হাফ লাইফ পাস হবে, 1/35 into 105. তো তাহলে কত হয়, তিনটা নাকি, তিনটা হাফ লাইফ পাস করতেছে না। তো তাহলে জি ভাইয়া। তিনটা হাফ লাইফ যদি পাস করে, তো তার মানে কতটুকু রিমেইনিং থাকবে, ইনিশিয়ালি ছিল 1, একবার হাফ লাইফ পাস হইলো, দুইবার হাফ লাইফ পাস হইলো, তিনবার হাফ লাইফ পাস হইলো। তো তাহলে এটা করলে পরে কত আসে, 1/8 আসে না নাকি? তো তাহলে হাউ মাচ ওয়াটার শুড রিমেইন ইন দ্য বিউরেট আফটার 1 মিনিট 3/4 অফ মিনিটস। তো তার মানে এটা কত হবে, this will be 1/8 of the initial water level। যে ইনিশিয়ালি ওয়াটার লেভেল যত পর্যন্ত ছিল, এখন ওয়াটার লেভেল কি হয়ে যাবে, ইনিশিয়াল ওয়াটার লেভেলের রেসপেক্টে 1/8 হয়ে যাবে। যে আমরা এখানের মধ্যে অ্যানসার গুলো যদি দেখি, এখানের মধ্যে দেখো ফার্স্টে কোশ্চেন নাম্বার 4, যে ইন 1 hour 5 কি হলো, ইন 1.5 hour the sample has halved 3 times, যে 240 থেকে 120 60 30। তো তাহলে তিনটা হাফ লাইফ পাস হইছে 90 মিনিটসে। তো তার মানে একটা হাফ লাইফের টাইম হলো 30 মিনিটস। এটা ছিল কোশ্চেন নাম্বার 4। আর কোশ্চেন নাম্বার 5 যেটা মাত্র সলভ করলাম, এখানে কি বলতেছে দেখো,
35 seconds is the time taken for half of the water to drain away. So if the arrangement is a good model, in a further 35 seconds, the amount of water in the burette will have halved again, and 3/4 of the water will have drained away. So তার মানে half life হলো 35 সেকেন্ড, তো দুইবার হাফ হইতে হবে। তো এখানের জন্য অ্যাক্টিভিটিটা 1/4 এ নেমে আসতে আর 3/4 ড্রেন হয়ে চলে যাইতে কতটুকু সময় নেবে? 70 সেকেন্ডস। এটা ছিল এ নাম্বার। দেন বি নাম্বার কোশ্চেনে বলতেছে যে আফটার 1.5 লিখছে ওরা, এখানে বোধহয় ভুল লিখছে, অ্যানসারে এমন অবস্থা কেন? 1/3/4, ঠিক আছে। আফটার এত মিনিটস কয়টা হাফ লাইফ পাস হবে? 3টা হাফ লাইফ। ওকে, 3 half lives have passed. তো তার মানে leaving the burette 1/8 full, ঠিক আছে। 1/8 of the initial water level will be remaining. তো ইনিশিয়ালি ওয়াটার লেভেল ছিল কত? ইনিশিয়ালি ওয়াটারের ভলিউম ছিল কত? ইনিশিয়ালি ওয়াটারের ভলিউম এরকম বলে দিছিল আমাদেরকে 50। ইনিশিয়ালি ছিল হলো 50, তো তাহলে ফাইনালি 50 এর 1/8 হবে। তো 50 এর 1/8 কত? 50 এর 1/8 হলো 6.25 মাত্র, যেটা দেখলাম। তো তার মানে ফাইনালি রিমেইনিং ওয়াটার থাকবে কত? 6.25 মিলিলিটার। ওকে, দেন কোয়েশ্চেন নাম্বার 6 এ কি বলতেছে দেখো। A student wants to measure the half life of a radioactive isotope. He is told the isotope has half life of between 10 and 20 minutes. তো তাহলে বলে দিছে যে হাফ লাইফটা 10 and 20 মিনিটস এর মধ্যে, কিন্তু এক্স্যাক্টলি কত এটা বলে নাই। তো এটা স্টুডেন্টের বের করতে হবে। এখন বলতেছে illustrating your answers as appropriate, describe a নাম্বারে the measurements that he should take. তো তাহলে তার মেজারমেন্ট কি নিতে হবে? ফার্স্টে তার ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনের রিডিং নিতে হবে, দেন সোর্স সহ রিডিং নিতে হবে। এরপরে এভরি 10 মিনিটস পর পর সে কি করবে? রিডিং নিবে, এন্ড এভরি 10 মিনিটস পর পর রিডিং নিয়ে সে দেখবে যে ইনিশিয়াল অ্যাক্টিভিটিটা অর্ধেক হইতে কতটুকু সময় লাগলো, ইনিশিয়াল অ্যাক্টিভিটি 1/4 হইতে কতটুকু সময় লাগলো। তো এরকম দেখে ইভেন্চুয়ালি সে কি করতে পারে? হি ক্যান ড্র আ গ্রাফ, যে এত টাইম পর যে ইনিশিয়ালি অ্যাক্টিভিটি এত, 10 মিনিট পরে অ্যাক্টিভিটি এত, 20 মিনিট পরে এত, 30 মিনিট পরে এত, 40 মিনিট পরে এত। দেন এই একটা গ্রাফ আঁকলো। দেন ইনিশিয়াল অ্যাক্টিভিটি অর্ধেক হইতে কতটুকু সময় লাগলো, এটা আবার অর্ধেক হইতে কতটুকু সময় লাগলো। তো এরকম হাফ লাইফ গুলি সে কি করতে পারবে? বের করতে পারবে। তো এই হাফ লাইফ গুলি বের করলে পরে তখন হি ক্যান ডিটারমাইন যে হাফ লাইফ অফ দ্য রেডিয়েটিভ স্যাম্পল আসলে কত, ঠিক আছে। যেখানে মধ্যে বলতেছে এটা কি দেখো, স্টুডেন্ট শুড মেজার দ্য ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন। He should then measure the radioactivity of the sample using GM tube and rate meter at regular intervals of say 5 minutes for a period of 30 to 40 minutes. তো তার মানে 30 থেকে 40 মিনিট পর্যন্ত আমরা রিডিং নিতে থাকবো আফটার এভরি 5 মিনিটস, ঠিক আছে। ফার্স্টে রিডিং নিলাম, 5 মিনিট পরে একটা, 10 মিনিট পরে একটা, 15 মিনিট পরে একটা, 20 মিনিট পরে একটা, এরকম 25 মিনিট পরে একটা, 30 মিনিট পরে একটা, এমন রিডিং নিয়ে দেন ইভেন্চুয়ালি গ্রাফ আঁকাবো, ওখানে থেকে বের করব। আচ্ছা, এটা তো মেজারমেন্টের কথা বলছে, দেন কিভাবে বের করবে এটা বি নাম্বারে, গ্রাফের কথাটা বি নাম্বারে বলবো। How he should use the measurements to arrive at an estimate for the half life of the radioactive isotope. তো এই যে মেজারমেন্ট গুলি নিল, সে এখন কি করতে পারে? সে এখন ফার্স্টে সোর্স সহ যেসব রিডিং গুলা পাইছে, এখন এই সোর্স সহ রিডিং গুলার থেকে কি করবে? ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনের ভ্যালু গুলাকে মাইনাস করবে প্রথমে। এই যে the readings of the activity of the sample should be corrected by subtracting the average background count. The corrected reading should then be plotted in a graph of count rate against time. The time taken for the initial activity to fall to half can then be measured from the graph. তো তাহলে যে ইনিশিয়াল অ্যাক্টিভিটি এত ছিল, তো এটা অর্ধেক হতে কত সময় লাগলো। দেন আরো অ্যাকুরেসির জন্য আরো কয়টা হাফ লাইফ এরকম বের করে ইভেন্চুয়ালি হি ক্যান ডিটারমাইন যে হাফ লাইফের ভ্যালুটা কত আসে। বুঝতে পারছো? তো এই কোশ্চেন নাম্বার 6 নিয়ে কি কারো কোনো প্রবলেম আছে? ওকে,
সো তাহলে কোয়েশ্চেন নাম্বার 6 নিয়ে যদি কারো কোনো প্রবলেম না থাকে, দ্যাটস ভেরি গুড। এখন আমরা পরের চ্যাপ্টারে চলে যাই। আচ্ছা, এই চ্যাপ্টারের কোয়েশ্চেনের অ্যামাউন্ট অনেক বেশি। তোমরা একটা কাজ করো, এই ওয়েডনেসডেতে, হ্যাঁ, এই ওয়েডনেসডেতে তোমাদের এই যে এক্সারসাইজ কোয়েশ্চেনের সলভিং ক্লাসটা নেওয়ার কথা, এই ওয়েডনেসডেতে আমি ক্লাসটা না দিয়ে তোমাদেরকে টাইম দিব, তোমরা মক 5 এর জন্য যেন ভালো মতো প্রিপারেশন নাও, ঠিক আছে? এই মক 5 এর জন্য ভালো মতো প্রিপারেশন নিবা সবাই, তাহলে যেন তোমাদের মক 5 এর সবারই ওরকম মার্কস গুলা সবচেয়ে ম্যাক্সিমাম পসিবল মার্কস আসে। এন্ড অফারটা কিসের জন্য? ফুল মার্কস এর জন্য, যে পেপার 1 পেপার 2 মিলায় তোমরা যদি 180 তে 180 পাও, তো তাহলে পরে তখন চিজে আমাদের আনলিমিটেড ট্রিট, তো ওই জিনিসটা আমি ঢাকায় ফেরত আসার পর দেন হবে, ঠিক আছে? সো ফার্স্ট অফ অল এই যে মক 5 এর এইটা, হ্যাঁ, যে মক 5 এর পেপার 1 পেপার 2, এই কোয়েশ্চেনস গুলি আমাদের আনসিন কোয়েশ্চেনস, ওকে? তাহলে যেন তোমাদের অ্যাকচুয়ালি এক্সামের সময়, যে মেইন এক্সামের সময় যে তোমরা আনসিন কোয়েশ্চেন গুলি ফিক্স করলে কেমন ভাবে ওগুলাকে ট্যাকেল করতে, ওই ব্যাপারটা টেস্ট করা হবে। তোমরা নিজেরাও অ্যাকচুয়ালি এই মক 5 এর রেজাল্ট দেখে বুঝতে পারবা যে তোমাদের আসলে প্রিপারেশনটা কোন জায়গায়, যে তোমরা কি অ্যাকচুয়ালি এক্সাম দিলে পরে কেমন টাইপের রেজাল্ট করতা, ওরকম একটা খুবই ভালো একটা এস্টিমেট করতে পারবা। বুঝতে পারছো? সো তাহলে এই মক 5 এর জন্য সবাই ভালো মতো প্রিপারেশন নাও। আমরা এই এক্সারসাইজ কোয়েশ্চেন গুলি নেক্সট উইকে করব, ঠিক আছে মনামিকা? মক 5 এর জন্য ফুল মার্কস এর এরকম টার্গেট রাখো, আর এই এক্সারসাইজ কোয়েশ্চেন গুলি বাকি যে সবগুলো আছে এগুলা জিনিস আমরা নেক্সট উইকে সলভ করব, ওকে? ঠিক আছে, সো তাহলে আমরা ক্লাসটা এখন এখানে শেষ করি। ওয়েডনেসডেতে তোমরা মেইনলি মক 5 এর জন্য যে ক্লাস টাইমটা মক 5 এর জন্য প্রিপারেশনের জন্য ইউজ করবে, এন্ড ফ্রাইডেতে তো মকই আছে, ওকে? তো তাহলে আজকের ক্লাসটা আমাদের এইটুকুই, নেক্সট ক্লাস আমাদের সামনের উইকে, ওকে? আল্লাহ হাফেজ।